২০ প্রতিজ্ঞা ২ চুক্তির গল্প। একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব। ২০ প্রতিজ্ঞা ২ চুক্তির গল্প। সবার আগে বলে নিই যে আজকে বোধহয় এআইএফএফ থেকে সুপ্রিম কোর্টের কাছে যা হবে ফের। গতকাল বোধহয় যায়নি, মানে বোঝা যাচ্ছিল না ঠিক কী হয়েছে। প্যারা স্পোর্টস বলেছিল কিছু হয়নি, কিন্তু পরবর্তীকালে বোঝা গেল যে গতকাল আদৌ যায়নি এআইএফএফ সুপ্রিম কোর্টের কাছে। আজকালে দেখলাম যে আজকে হয়তো যেতে পারে। গিয়ে কী করবে সেটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলিনি ২ চুক্তির ব্যাপারটা কি আর ২০ প্রতিজ্ঞার ব্যাপারটা কি। আমরা জানি ভীষ্ম একটা প্রতিজ্ঞা করেছিল, সে বিবাহ করবে না। গঙ্গা পুত্র ভীষ্ম একটা প্রতিজ্ঞা করেছিল, সে অম্বিকা, অনেক তারপর গল্প আছে। তো এখানে একটা ২০ প্রতিজ্ঞার কথা আমরা জানতে পারছি এবং অদ্ভুতভাবে জানতে পারলাম। গতকালই আমরা জানতে পারলাম কেরালার এক সিইও আছে, বাঙালি, প্রবাসী বাঙালি। তাকে একটু খচিয়ে দিলে সে অনেক কথাবার্তা বলে ফেলে, বেশ অনেকটা লিখে ফেলে। সেটাকে আমরা যেইভাবে দেখি স্বতঃস্ফূর্ততা বলতে পারি, বা প্রগলভতাও বলতে পারি, বা বাচালতাও বলতে পারি। তো অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিল, সাধারণ ফ্যানরা, যে এই যে এফএসডিএল এর যারা দালাল সাংবাদিক, তারা যে এত দাবি দেওয়া করছে 500,000 ক্ষতি বা এত ক্ষতি, তো প্রত্যেক বছর যে এই ক্লাবরা ফ্র্যাঞ্চাইজি ফি দিত 12 কোটি, 15 কোটি, 10 কোটি, যাই অর্থ হোক, তারা যে দিত সেই হিসেবটা কে দেখবে। তো এরকম খোঁচাচ্ছিল এবং চুপ থাকছিল কিন্তু এফএসডিএল এর যারা দালাল সাংবাদিক বা ভিকিরি সাংবাদিকরা। তো এই ব্যক্তি, যে প্রবাসী বাঙালি যে সিইও ব্যক্তি, এই হঠাৎ করে একটা টুইট মেরে বসলো। টুইট না ইনস্টাগ্রাম পোস্ট জানি না, মানে মোটামুটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এটা গতকাল পোস্ট করলো যে না, যারা শুরু থেকে রয়েছে তাদের কিন্তু 10 বছর বাদে আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। কি বলছে? এই যে আইএসএলটা কত বছর ধরে চলছে? 10 বছর ধরে। বলছি যারা 10 বছর অতিক্রম করেছে, মানে আগামী বছর থেকে তাদের আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। তো জানি এটাকে আপনারা কীভাবে দেখবেন। আমি কিন্তু এটার মধ্যে একটা সঠতা দেখছি, কারণ এখানে একটা দুটো চুক্তির ব্যাপার আছে। পরিষ্কার করে বলছি, দুটো চুক্তি। একটা হচ্ছে এফএসডিএল এর সাথে এআইএফএফ এর চুক্তি, যেটা একটা 15 বছরের চুক্তি ছিল, আর এফএসডিএল এর সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি, চুক্তি 1, চুক্তি 2। চুক্তি একটা আগে অবশ্য হয়েছে, যেহেতু এটা 15 বছরের ছিল। তো এখানে দেখুন একটা কেরম একটা সঠতা রয়েছে, বা এখানে একটা টেকনিক্যাল একটা প্রবলেম রয়েছে এই দুটো চুক্তির মধ্যে। কি প্রবলেম রয়েছে? যে প্রথম চুক্তিটা, সেখানে প্রথম 5 বছর কিন্তু আইএসএল শুরু হয়নি, আর যে 15 বছরের যে চুক্তিটা হলো তার শেষ 10 বছর আইএসএলটা হলো। তাহলে চুক্তিটার ভ্যালিডিটি এই ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে, 2025-এর। আবার যে দ্বিতীয় চুক্তিটা করেছিল এফএসডিএল, বা তখন তো এফএসডিএল ছিল না, যদি এরা বলে বেড়াচ্ছে এফএসডিএল এত, শুরুতে আইএমজি রিলায়েন্স ছিল, সেখানে রিলায়েন্স ছিল, আইএমজি ছিল একটা ইউএসএ সংস্থা, এবং সেখানে স্টার স্পোর্টসেরও একটা অংশীদার, একটা স্টেক ছিল। যে কোম্পানিটা ফর্ম করেছিল আইএমজি রিলায়েন্স, সেখানে স্টার ছিল, আইএমজি ছিল, আর রিলায়েন্স ছিল। এমন না যে পুরোটাই রিলায়েন্স ছিল। তো দ্বিতীয় চুক্তিটা যেটা হলো, সেই চুক্তিটির ভ্যালিডিটি আমরা জানি না, কিন্তু সেখানে একটা প্রতিজ্ঞা করা হলো, আর ভীষ্ম প্রতিজ্ঞা, একটা 20 প্রতিজ্ঞা করা হলো যে 10 বছর অবধি তোমাদের ফ্র্যাঞ্চাইজি ফিটা দিতে হবে। 11th ইয়ারে কী হবে? 11th ইয়ারে কী হবে? 11th ইয়ার তো তোমার চুক্তি 1ই ভ্যালিডিটি নেই। তো তোমার যে দ্বিতীয় চুক্তির যে প্রতিজ্ঞাটা তুমি করলে, ভীষ্ম প্রতিজ্ঞা বা 20 প্রতিজ্ঞা, এটা তো একটা জালি প্রতিজ্ঞা হয়ে গেল। কেন তোমার যে ফার্স্ট চুক্তি, সেটা ভ্যালিডিটি তো ডিসেম্বরে শেষ হয়ে গেল, 11th ইয়ার অবধি তোমার চলছে না। তোমার যে দ্বিতীয় চুক্তি, যে প্রমিস, জানি না আদৌ এটা স্বচ্ছভাবে লেখা আছে কিনা, নাকি জাস্ট এইভাবেই লেখা যে প্রথম 10 বছর তাদের দিতে হবে। 11th ইয়ারে কী হবে? এখন একটা প্রশ্ন আপনার বা আমার মনেতে ইতিমধ্যে চলে এসছে, যে আমরা যে কল্যাণকে গালমন্দ করছি, এআইএফএফকে গালমন্দ করছি, যে তোমরা 3.5 বছর হাতে সময় পেলে কেন তবু চুক্তি নবীকরণ করলে না? এই দায়টা কি পুরোটা এআইএফএফের বা কল্যাণের? এখন প্রশ্ন উঠতেই পারে। দেখুন, কল্যাণের দ্বারা কোনো কাজ জীবনে ঠিক করে সম্পন্ন হয়নি। ও খেলোয়াড় হিসেবেও খুব ম্যাদামারা মাঝারি মানের প্লেয়ার ছিল। তারপর এটা ওটা অনেক
চেষ্টা করেছে রাজনীতির ময়দানে প্রত্যেকটা জায়গাতেও ব্যর্থ, মানে মেদামারা কাজ করেছে। তারপর ঘটনাচক্রে পালেচক্রে মানে ওকে একটা রাজনৈতিক কারণে বসিয়ে দেওয়া হয়েছে, গদির ওপর বসিয়ে দেওয়া হয়েছে। তো ও যে কাজকর্ম পারবে না, ওর আপনি জীবনপঞ্জি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এবার ওকে ঘিরে বা এআইএফএফের বাকি অপদার্থ লোকদের ঘিরে যে সব অভিযোগ উঠছে সেটার মধ্যে আমাদের দেখতে হবে যে ধরুন একটা ছেলে পেশায় চোর, পাড়ায় কোনো ডাকাতি হলো বা কারো একটা মান সম্মানহানি হলো কোনো বাড়ির মহিলা, তার জন্য যে আপনি ওকেই ধরিয়ে দেবেন সেটা নাও হতে পারে না, অন্য কেউ অত করে থাকতে পারে। তো এইবার প্রশ্ন হচ্ছে আদৌ কি এফএসডিএল রিনিউ করার পরিকল্পনা করেছিল চুক্তিটা? কেন আমরা ইতিমধ্যে জানি যে এফএসডিএল কিন্তু অন্য একটা চুক্তির কথা বলেছিল, যেই চুক্তিতে একটা কোম্পানি ফর্ম হবে, যে কোম্পানির 60% ওনারশিপ থাকবে ক্লাবদের হাতে, 24% থাকবে এফএসডিএলের হাতে, আর 16% থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। তাহলে সেই রকম একটা প্রস্তাব কেন দেওয়া হয়েছিল? যদি এই কেরালার বাঙালি সিওর কথা অনুযায়ী 11th ইয়ার থেকে ফ্রি থাকে ফ্র্যাঞ্চাইজি ফিটা, এবার 11th ইয়ার থেকে ফ্র্যাঞ্চাইজি ফ্রি মানেটা কি? আপনি মডেলটাই বদলে দিচ্ছেন তো পুরো। এখন যেমন হয়েছে একটা নতুন ট্রেন্ড হয়েছে যে গরিবি দূর, দারিদ্রতা দূর হয়। এবার কীভাবে দূর? আপনি নিয়মটাই বদলে দিলেন। ধরুন একটা সময় নিয়ম ছিল যে কারো যদি মাসিক আয় 100 টাকা হবে, 100-র কম হলে সে দরিদ্র। এবার আপনি কীভাবে দারিদ্রতা দূর করলেন? আপনি নিয়ম করে দিলেন যে কারোর আয় যদি 50 টাকার কম হয় তাহলে সে দরিদ্র। তাহলে আপনি 51 থেকে 100 টাকার মধ্যে যারা ছিল 99 টাকা, তাদেরকে, তারা আগের দিনে তারা দরিদ্র ছিল, হঠাৎ করে রাতারাতি তাদেরকে আপনি নন দরিদ্র ক্যাটাগরিতে ফেলে দিলেন, মানে আপনি নিয়মটাই বদলে দিলেন। তা কেরালা সিও যেটা বলছিল যে 11th ইয়ার থেকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না, সেটা নিশ্চয়ই সে এই বিশ্বাস থেকেই বলছিল যে একই মডেল চলবে কিন্তু আমাদের আর দিতে হবে না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 11th ইয়ার থেকে মডেলটাই বদলে দেওয়ার পরিকল্পনা করেছিল, যে প্রত্যেক বছর থেকে তো ফ্র্যাঞ্চাইজি ফি নিচ্ছি 10 কোটি, 12 কোটি, 15 কোটি, যাই হোক একটা অর্থ নিচ্ছি, 10 বছর তোমার থেকে নেব, কিন্তু 10 বছর বাদে আমি মডেলটাই বদলে দেবো। এইটাকে নিয়ে কিন্তু এখনও প্রশ্ন করতে শুরু করেনি, যদিও এটা বেফাস বলে ফেলেছে ওই ব্যক্তি। সেই ব্যক্তি এবার দেখুন, এই দ্বিতীয় চুক্তির ব্যাপারে আমরা জানি না, কেননা এটা কনফিডেন্সিয়াল চুক্তি ক্লাবগুলোর সাথে এফএসডিএল যেটা হয়েছে। দুটো চুক্তি না, প্রথমটা হচ্ছে ফেডারেশনের সাথে এফএসডিএল, যেটা 15 বছরের ছিল, 10+5, আর দ্বিতীয় চুক্তি সেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্লাবের সাথে এফএসডিএলের যেটা হয়েছে। তো ইন্ডিভিজুয়াল যে চুক্তিটা যে ক্লাবগুলোর সাথে, সেটা ভ্যালিডিটি 10 ইয়ার্স, আর প্রথম চুক্তিটা ভ্যালিডিটি 15 ইয়ার্স, 5+10 প্লাস বলছে এই জন্য যে প্রথম 5 বছর আইএসএল শুরু হয়নি, শেষের 10 বছর আইএসএল ছিল। তার মানে দুটো চুক্তিরই যে এন্ড ডেট, ভ্যালিডিটি এক্সপায়ারি ডেট কিন্তু এক নয়। মানে ফেডারেশনের সাথে শেষ হয়ে যাচ্ছে আপনার এই ডিসেম্বরে, 8 বা 18 কিছু একটা, আর যে ক্লাবগুলোর সাথে যে চুক্তিটা সেটা অনন্তকাল, হয়তো সেটা জানি না সেটা কত, কিন্তু সেটা অবশ্যই সেটা এই ডিসেম্বরে শেষ হচ্ছে না। এবং সেখানে যে আশ্বাসটা দেওয়া হয়েছে যে 10 বছর তোমাদের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে, সেই আশ্বাসটার মধ্যে কিন্তু এবার একটা সততা বা তার মধ্যে একটা ট্রান্সপারেন্সির একটা প্রশ্ন উঠে গেল। তো এইটা নিয়ে এবার মনে হয় একটু প্রশ্ন করার সময় এসছে অনেকেরই। আর তো আজকে কিছু নতুন কিছু জানা গেল না। সবাই ভালো থাকবেন আর প্রশ্ন করতে থাকবেন। আমি দেখছি অনেকেই ভালো ভালো প্রশ্ন করেছেন, আমার আগের অডিও পরিপ্রেক্ষিতে অনেকেই ভালো ভালো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো আমি শেয়ার করছি, কিন্তু মানে ভালো প্রশ্ন যেগুলো টেকনিক্যাল প্রশ্ন থাকছে। এবার আপনার ধরুন কেউ কোনো খিল্লি করলেন, সেগুলো কি শেয়ার করবো? সেগুলো একটা মজার হলে শেয়ার করি আমার চ্যাট ফোরামে, কিন্তু যেগুলো একদম প্রশ্ন থাকে, একদম টেকনিক্যাল পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন থাকে, সেগুলো আমি অবশ্যই শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আর এই 20 প্রতিজ্ঞা যেটা হলো, এবং তার পরিপ্রেক্ষিতে যেটা আমাদের এখন মনে একটা প্রশ্ন হলো যে এই কল্যাণ বা ফেডারেশনের যে অপদার্থ ব্যক্তিগুলো আছে তারা আদৌ দোষী কিনা এই ক্ষেত্রে। অন্তত অবশ্যই তাদের অনেক দোষ রয়েছে, যেমন আপনি জানেন আপনি ফেঁসে গেছেন তবু আপনি চুপ,
আবার অনেকে এটা বলা বলি করছিল যে কেন এফএসডিএলকে দোষ দেওয়া হবে, এফএসডিএল তো বছরে 2 কোটি করে দিয়েছে ইউথ ডেভেলপমেন্টের জন্য ক্লাবগুলোকে, সেই টাকা নাকি নয়ছয় করেছে সিইওরা বা ক্লাবের যারা কর্মকর্তা ম্যানেজমেন্ট নয়ছয় করেছে। তো সেখানে একটা প্রশ্ন থেকে যায়, তুমি দায়িত্ব নিয়ে নিলে গোটা টুর্নামেন্টের, তুমি একটা ইকোসিস্টেমে একটা মোটামুটি একটা দায়িত্ব রয়েছে, তুমি ফেডারেশনকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছো, তুমি চাকর করে রেখেছো, মোটামুটি তুমি ভারতীয় ফুটবলে হত্যাকর্তা ছিলে। তো সেই ক্ষেত্রে ক্লাবগুলো তোমার টাকা নিয়ে নয়ছয় করছে আর তুমি চোখ বুজে থাকবে? এটা তো হতে পারে না। আপনারা ধরুন কোনো একটা স্ক্যাম হলো, কোনো একটা রাজ্যে স্ক্যাম হলো, যে কোনো রাজ্যে একটা স্ক্যাম হলো, ঠিক আছে, বাংলা বলুন, বিহার বলুন, উত্তরপ্রদেশ, গুজরাট, যে কোনো একটা রাজ্যে স্ক্যাম হলো, আপনারা প্রথমে কাকে প্রশ্ন করেন? সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। এবার মুখ্যমন্ত্রী বলতেই পারে যে আমার গোচরে এগুলো ছিল না, লোয়ার লেভেলে স্ক্যামটা হয়েছে। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও যদি সেই স্ক্যামটা হতে থাকে, তখন কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকেই দোষী করতে পারেন যে এবার তো তুমি জানো, তা সত্ত্বেও কেন হচ্ছে। তা যে ইউথ ডেভেলপমেন্ট যে হচ্ছে না, ক্লাবগুলো কিছু করছে না, সেটার জন্য তো এসকালেট করার দরকার ছিল না। এফএসডি তো নিজে দেখতে পাচ্ছিল যে হচ্ছিল না। তাহলে ক্লাবগুলোকে মানে আমি বলতে চাইছি, এখানে কিছু ব্যক্তির মুখ বন্ধ রাখার জন্য ওই 2 কোটি করে দেওয়া হচ্ছিল, যে এই না 2 কোটি, যেমন ফিফা থেকে দেওয়া হয় ইলেকশনের জন্য, ফিফার ইলেকশনের জন্য বিভিন্ন দেশের ফেডারেশনকে টাকা দেওয়া হয়, ইউথ ডেভেলপমেন্টের হাতেই দেওয়া হয়। এবং বিভিন্ন আমরা দেখেছি, রিপোর্ট দেখেছি, আফ্রিকার দেশ তারা ভোট দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছে, তারপর ইউথ ডেভেলপমেন্ট কিছু করেনি। মানে ইউথ ডেভেলপমেন্টের প্রজেক্টের নামে খোলা মাঠ, সে মাঠে ঘাসও নেই, কিচ্ছু নেই, প্রচুর এরকম স্ক্যাম হয়েছে, গোটা বিশ্ব জুড়ে হয় যে তুমি আমায় ভোট দাও, তার বিনিময়ে এই টাকা নাও প্রজেক্টের জন্য, তারপর একটা নামকা অবস্থায় একটা প্রজেক্ট করে টাকাটা খেয়ে নাও। তো এই যে আপনারা বলছেন যে ক্লাবগুলো নয়ছয় করেছে ইউথ ডেভেলপমেন্টের টাকা, নয়ছয়টা হতে দিয়েছে কেন দিনের পর দিন? একবার হলো, 1 বছর হলো, 2 বছর হলো, 10 বছর ধরে কি করে নয়ছয় হলো সেই টাকাটা? সেটার প্রশ্ন অবশ্যই থেকে যায় না। একটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার অগোচরে স্ক্যাম হতেই পারে, তার দেশে, তার রাজ্যে স্ক্যাম হতেই পারে, কিন্তু ব্যাপারটা পাবলিক বা যে কোনো মিডিয়া এসকেলেট করার পরেও যখন সেটা হতে থাকে, তখন কিন্তু যে রাষ্ট্রপ্রধান বা রাজ্যের প্রধান, সে কিন্তু দায় এড়াতে পারে না। সবাই ভালো থাকবেন।